ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আফরিন ইশিতা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই মঞ্জুরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আজকে জনাব বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি জনসভায় গিয়ে তিনি বলেছেন যে 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার পাশাপাশি ভোটের হিসেব নিয়ে সবাইকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি, এবং তার পরিপ্রেক্ষিতে জামাতের আমির বলেছেন ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেয়া হবে। বাংলাদেশে আসলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি এবং জামাতে ইসলামের ভোটের প্রচারণা শুরু হয়েছে পরস্পর বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে, এবং সরাসরি নাম উল্লেখ না করলেও, কেউ কাউকে দোষারোপ না করলেও প্রচারের প্রথম দিন থেকেই প্রচারণার দুই দলের শীর্ষ নেতারাই পরোক্ষভাবে অপর পক্ষের দিকে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন। অথচ এর আগে দুই দলের নেতারাই বলেছিলেন যে তারা আর দোষারোপের রাজনীতিতে ফিরবেন না। তাদের এই উস্কানিমূলক বক্তব্য আসলে কি বার্তা দিচ্ছে? মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের রাজনীতিতে আমরা হঠাৎ করে চাইলেও যে নতুন বন্দোবস্তের জন্য আমাদের যে 24-এর অভ্যুত্থানের পরে আমাদের 18 মাস পার হয়ে গেল, কিন্তু আমাদের রাজনৈতিক কালচারে কোনো পরিবর্তন হয়েছে বলে আমি দেখতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার প্রেক্ষিতেই কিন্তু একদল আরেককে দোষারোপ করছে, ঘটাচ্ছে। এই যে প্রক্রিয়াটা যতদিন যাবে, নির্বাচন যত এই বাড়ার মূল কারণ হলো, আমি কি কানেকশনে আছি? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, জি মঞ্জুরুল ইসলাম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। যত দিন যাবে, এই দিন আমাদের সময়টার মধ্যে যত দিন যাবে, আমাদের এই কথার যে আক্রমণ, এই আক্রমণটা চলতেই থাকবে। নির্বাচনটা হয়ে গেছে যে এখন যারা অতীতে 5 সিট, 10 সিট, 15 সিট পেত, তারাও এখন ক্ষমতায় যেতে চায়। যারা এর আগে 100-150 সিট পেয়েছে, 2-3 বার ক্ষমতায় এসেছে, তারাও ক্ষমতায় যেতে চায়। যারা কখনো নির্বাচনই করেনি, জাতীয় নির্বাচনই করেনি, তারাও ক্ষমতায় যেতে চায়। তো ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতাটা থাকাটা অস্বাভাবিক কিছু না। নির্বাচন করলে সবাই জিততে চাবে, সবাই পরাজিত, কেউ তো পরাজিত হইতে চাবে না। তবে ভোটের যে পাহারা দেওয়া, দুই পক্ষের মধ্যে এই স্পিরিটটা যদি থাকে যে কোনোভাবেই ভোট যাতে কেউ কারচুপি করতে না পারে, ভোট বাক্স যাতে কেউ ছিনতাই করতে না পারে, ভোটের যে পাহারা। তারেক রহমান সাহেব যেমন আরেকটা কথা বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াইতে হবে এবং ভোটের হিসাব নিয়ে বাড়ি ফিরতে হবে। এইটাও একটা ভালো স্পিরিট। আবার ভোটের বাক্সে হাত দিলে ঘুরিয়ে দেওয়া হবে, এইটাও কিন্তু ভালো স্পিরিট। কারণ যেই ভোটের অধিকারের জন্য আমাদের 17 বছরের অপেক্ষা, সেই ভোটের অধিকার যদি জনগণ পেয়ে যায়, কারণ দেশের মালিক হলো জনগণ সংবিধান অনুযায়ী, সেই জনগণ যদি ভোটের অধিকারটা পেয়ে যায়, যার যার ভোটটা যদি দিতে পারে, সেইটা যদি হয়, তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা হলো একটা বড় অ্যাচিভমেন্ট হবে। ইতিমধ্যেই 3টা এজেন্ডা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলেছেন যে নির্বাচনটা হলো তার শেষ কাজ, তিনি এই কাজটা অন্তত পবিত্রতার সাথে শেষ করতে চান। দেশবাসীও সেটা প্রত্যাশা করে। এবং রাজনৈতিক কালচারটা যদি এইভাবে হয় যে পারস্পরিক আক্রমণটা যেন গালাগালির পর্যায়ে না যায়। কারণ আমরা 24-এর অভ্যুত্থানের পরে দেখেছি সারা দেশে যতটা না শালীনভাবে কথাবার্তা হয়েছে, তার চেয়ে বেশি গালাগালি হয়েছে। যে যত বেশি গালাগালি করতে পেরেছে, সে তত বেশি ভাইরাল হয়েছে। সেটা রাজনৈতিক নেতাই হোক, নতুন রাজনৈতিক নেতারাই হোক, বৈষম্য বিরোধী ছাত্ররাই হোক, আর অবৈষম্য বিরোধীরাই হোক, গালাগালির একটা সংস্কৃতি ছিল। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা সুস্থ ধারা রাজনীতি যদি চাই, তো পারস্পরিক কথাবার্তা হতেই পারে, কিন্তু মূল টার্গেটটা হওয়া উচিত ভোটটা সুরক্ষিত রাখা। ভোট যদি সুরক্ষিত রাখার জন্য সবার স্পিরিটটা যদি এইরকমই থাকে,
যে আমরা ভোট সুরক্ষিত করব, ভোটাধিকার সুরক্ষিত করব, জনগণ যাতে ভোট দিতে কেন্দ্রে আসতে পারে সেই পরিবেশটা সকল রাজনৈতিক দল মিলে নিশ্চিত করতে পারবো, অথবা নিশ্চিত করার চেষ্টা করব। তবেই কিন্তু দুই পক্ষের স্পিরিট ঠিক থাকবে। জি আর মঞ্জুর ইসলাম, যদি এই যে সেটা না ভোট থাকে, আসলে কতটা সুষ্ঠু হবে এটি নিয়ে একটু আমি আসতে চাই আজাদ মজুমদার আপনার কাছে, যে বিভিন্ন দলের প্রধানরা আসলে বাকযুদ্ধে লিপ্ত হচ্ছেন এবং অনেকে বলছেন যে সামনের দিনগুলোতে এই প্রবণতা আরো বাড়তে পারে। এটি আসলে নির্বাচনী পরিবেশকে আরো উত্তপ্ত করবে কিনা এবং সুষ্ঠু নির্বাচন করতে আসলে এটি কোনোভাবে বাধা দিবে কিনা, কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। এটা আমি মনে করি না যে সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো বাধা, বরঞ্চ আমরা নির্বাচনের জন্য যে একটা কম্পিটিটিভ নির্বাচন হলে যেরকম একটা পরিস্থিতি হয় যে প্রার্থীরা পরস্পর প্রচারণা করে, অনেক সময় পরস্পর পরস্পর সমালোচনাও করে বিভিন্ন রাজনৈতিক দল, এটা একটা কম্পিটিটিভ ইলেকশনের বৈশিষ্ট্য। আমাদের দেশে দীর্ঘদিন তো আসলে কোনো ইলেকশনই হয় না, যে ইলেকশন গুলো হয় নাই সেখানে আহ প্রার্থীরাও আসলে সেভাবে কোনো কথা বলে নাই, কারণ আসলে ভোটের আগেই জানা যেত যে কে জিতবে। তো এইবার যেটা হচ্ছে যে আমরা তো আসলে কেউ জানি না এই জনগণ আসলে কাকে নির্বাচিত করবে। অনেকদিন কোনো ভোট না হওয়ায় দেশের মানুষ আসলে তার অধিকারটা প্রয়োগ করতে না পারায় সবাই এক ধরনের অনিশ্চয়তা, শঙ্কার মধ্যে আছে যে আসলে তারা জনগণের হৃদয়ে বা জনগণের মনের মধ্যে তারা আছে কিনা। তো এই শঙ্কা থেকেও তারা অনেক ধরনের কথাবার্তা বলছে, কারণ এটা খুবই স্বাভাবিক। কারণ আমরা তো এখনো জানি না আসলে জনগণ কাকে বেছে নেবে। যা কিছু বলা হচ্ছে সব আসলে পারসেপশনের উপর। কিন্তু একটা নির্বাচন হয়ে গেলে, এবারের নির্বাচন হয়ে গেলে তারপরের নির্বাচনে হয়তোবা আমরা বুঝতে পারবো আসলে জনমত বা জনমতের হাওয়া কোন দিকে। তো এখন পর্যন্ত যেহেতু আমরা আসলে কোন কোন রাজনৈতিক দল খুব শক্তিশালী অবস্থানে আছে এ বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে কারো পক্ষেই বলা সম্ভব হচ্ছে না। তো এটা খুবই স্বাভাবিক বিষয় যে রাজনৈতিক দলগুলো নানা ধরনের সংখ্যার কথা বলবে, তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনা করবে, এগুলা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এটা আমরা খুব স্বাভাবিক একটা বৈশিষ্ট্য হিসেবে নিচ্ছি। আমরা শুধু একটা জিনিস সবার কাছ থেকে প্রত্যাশা করছি, তারা যেন কোনোভাবেই তাদের বক্তৃতা বা তাদের যে সভা সমাবেশ বা প্রচার প্রচারণা এগুলো নির্বাচনী আচরণ বিধিটা আহ ভঙ্গ না হয়। কারণ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন আচরণ বিধিটা খুব জরুরি, এবং যতক্ষণ পর্যন্ত প্রার্থীরা বা রাজনৈতিক দলগুলো এই আচরণ বিধির প্রতি শ্রদ্ধাশীল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাও কঠিন। তো আমরা আশা করব প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা করবে, তারা তাদের নিজেদের তারা জনগণের জন্য তারা কি উপস্থাপন করবে, নির্বাচিত হলে তারা মানুষকে কি দেবে সেটা যেমন বলবে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষের দুর্বলতাও তারা তুলে ধরবে। এগুলা আপনার একেবারে নির্বাচনী আচরণ বিধির মধ্যে থেকে তারা যতক্ষণ পর্যন্ত এই কাজটা করছে আমরা মনে করি যে আমাদের সবাই তাদেরকে এই কাজে বরঞ্চ উৎসাহ দেওয়াই উচিত। কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর একটা নির্বাচন আমরা সবাই চাই। আমি আমি একটু আসতে চাইবো মঞ্জুর ইসলাম আপনার কাছে। আসলে এই যে দলীয় প্রধানরা এক ধরনের পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, এরই পরিপ্রেক্ষিতে কিনা যে আমরা যদি বলি যে আজকে ময়মনসিংহের ভালুকায় বিএনপি এবং সেই দলেরই বিদ্রোহী প্রার্থী সমর্থকদের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন এবং পাল্টাপাল্টি আগুন দেওয়া হয়েছে কার্যালয়ে, এবং বিএনপি ও জামাত প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়েছে লালমনিরহাট 1 আসন এবং সংঘর্ষ হয়েছে চুয়াডাঙ্গা 1 এবং লক্ষ্মীপুর 2 আসনেও। এগুলো আসলে এই যে দলীয় প্রধানদের যে পাল্টাপাল্টি বক্তব্য, এগুলো এই ধরনের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়াকে উস্কে দিচ্ছে কিনা? না, সেটা আমি মনে করি না। কারণ বাংলাদেশের এত বড় একটা নির্বাচন যখন হবে, জাতীয় নির্বাচন যখন হয়, তখন এরকম ঘটনা কিন্তু অহরহই ঘটে। অতীতেও আমরা দেখেছি, একদলীয় নির্বাচন যখন হয়েছে তখনও কিন্তু আমরা দেখেছি, আমরা এর আগেও দেখেছি যে বিগত নির্বাচনে যখন অনেকগুলো স্বতন্ত্র প্রার্থী হয়েছে, স্বতন্ত্র প্রার্থীর উপরও হামলা হয়েছে। তো এখন আমাদের এই নির্বাচনের আমি যেটা মনে করি যে এই যে স্বতন্ত্র এবং বিএনপি জামাতের যে হাঙ্গামা যেটা হচ্ছে, এর চেয়ে বড় যেই বা আশঙ্কাটা সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ানো। এইটা হবে এইবার নির্বাচনের জন্য খুব ভয়াবহ একটা জিনিস। এই যে বট বাহিনীর যে অত্যাচার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে এবং বিদেশে বসে যেভাবে নির্বাচনের নিয়ে বিভিন্ন প্রার্থীকে নিয়ে দলীয় প্রধানদের নিয়ে যেভাবে মানে অপতথ্য ছড়ানো হচ্ছে, তাদের চারিত্রিক
স্খলন করা হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা ছড়ানো হচ্ছে। এইটা কেন্দ্র করে কিন্তু সারা দেশে এবার নির্বাচনী হাঙ্গামাটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি জানেন যে একটা প্রত্যেকটা মানুষের হাতেই কিন্তু মোবাইল আছে। প্রত্যেকটা মানুষই এখন একদম গ্রাম থেকে শুরু করে শহর, সবাই কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে এই মোবাইলের বদৌলতে খবর জেনে যায়, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। একটা ফটোকার্ড, হয়তো একটা মিথ্যা তথ্য দিয়ে একটা ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হলো, সেটা আবার সত্য অথবা মিথ্যা এটা প্রমাণ করার চেষ্টা করতে করতে এটা লক্ষ লক্ষ মানুষের হাতে চলে যাচ্ছে। তো সেই জায়গাটায় যখন এইটার প্রভাব যখন সমাজের মধ্যে পড়ে, তো কতটা মানুষ সেটা চেক করার সুযোগ পায়, ততক্ষণে কিন্তু মারামারি একটা কিছু হয়ে যায়। তো এইবারের এই ঘটনাটা কিন্তু সাংঘাতিক রকম হবে, যদিও এইবার পোস্টার ব্যানার এই সমস্ত বিষয়ে যথেষ্ট নির্বাচন কমিশন স্ট্রিক্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নির্বাচনের অন্যতম হাতিয়ার হবে। এই অন্যতম হাতিয়ার ব্যবহার করে কেউ ব্যবহার করবে, কেউ অপব্যবহার করবে, কেউ অপতথ্য ছড়াবে, কেউ তথ্য ছড়াবে। এই জায়গাটায় এইবার কিন্তু খুব মানে আমি মনে করি যে নির্বাচনের জন্য অসম্ভব রকম একটা জি ঝুঁকির মঞ্জুর ইসলাম, জায়গায় এই চলে জায়গায় আমি একটু আজাদ মজুমদারের কাছ থেকে জানতে চাইবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মঞ্জুর ইসলাম বলছিলেন যে বট বাহিনীর তৎপরতা, অপতথ্য ছড়ানো, এগুলো আসলে সরকার কিভাবে এগুলো মোকাবেলা করবে? সরকার তো নানাভাবে এগুলো মোকাবেলা করছে। আপনার অপতথ্যের জবাব, সবচেয়ে শক্তিশালী জবাব হচ্ছে তথ্য সরবরাহ করা। সরকার যদি সঠিক তথ্যটা জনগণের কাছে দিতে পারে, তাহলে যারা অপতথ্য ছড়াচ্ছে আমরা মনে করি যে তারা বেশি গুরুত্ব পাবে না। আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন গণভোট সম্পর্কে আপনার কিছু অপপ্রচার খুব সুকৌশলে চালানো হচ্ছে। বলা হচ্ছে যে গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, বা ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে খুব শক্তিশালী ভাবেই বা দায়িত্বশীল যারা আছেন সরকারের, তারা সবাই কিন্তু আসলে গণভোটের যে প্রশ্নগুলো, গণভোটের সংস্কারের কোন কোন বিষয়গুলো নিয়ে আহ সংস্কারের জন্য মানুষকে আসলে রায় দিতে হবে, এগুলো সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। এবং এই প্রচারটা আমরা মনে করি এটাতে যদি রাজনৈতিক দলগুলো আপনার সম্পৃক্ত হয়, তারাও, কারণ তাদের তো আসলে কর্মী বাহিনী বা তাদের সমর্থক অনেকে আছে, তাদেরকে যদি বলা হয় সংস্কারটা অ্যাকচুয়ালি সংস্কার প্রস্তাবনাটা কি, সেটা সত্যিকারের প্রস্তাবনাটা যদি তারা তাদের মতো করে তুলে ধরে, তাহলে এই যে সংস্কার প্রস্তাবনা সম্পর্কে বা গণভোটে আসলে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানো হচ্ছে, সেগুলো আর শেষ পর্যন্ত গুরুত্ব পাবে না। সো এইখানে আমাদের মূল স্ট্র্যাটেজিটাই হচ্ছে আসলে তথ্য সরবরাহ করা। অপতথ্যের বিরুদ্ধে আমাদের প্রথম ফাইটটাই হবে আসলে সঠিক তথ্যটা জনগণের কাছে যত দ্রুত এবং যতভাবে পৌঁছে দেওয়া যায়। এটা জি হলো আমাদের আজাদ এই মজুমদার, আপনার মুহূর্তে কথা সবচেয়ে একদমই বড় স্পষ্ট। চ্যালেঞ্জ। মঞ্জুর ইসলাম, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা ফিরে এসে আলোচনা করতে চাই বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে সেটি নিয়ে। সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আমি শুরুতেই আবারও মঞ্জুরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। বিরতির আগে বলেছিলাম যে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে সেটি নিয়ে আলোচনা করতে চাই। মানবিক দিক বিবেচনা করে হলেও আসলে প্যারোলে মুক্তি দেয়া যেত কিনা, বাধাটা কোথায় ছিল, একটু জানতে চাই মঞ্জুরুল ইসলাম। মানবিক দিক থেকেই না, আপনার যে কোনো ভাবেই, যে কোনো বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া যেত। কারণ আইন তো মানুষের জন্য। প্যারোলের যে আইনটা, যেটা বাগেরহাটের ডিসি সাহেব বলেছে যে এক জেলায় এক জেলার মামলায় যদি আরেক আরেক জেলায় কারাগারে থাকে, তবে যেই জেলার কারাগারে আছে সেই জেলার তাকে প্যারোলে দিতে পারে বা এরকম একটা কিছু। যাই হোক, প্যারোলের যে আইন, প্যারোলের যে ধারা, সেই ধারা অনুযায়ী তিনি কথা বলেছেন। কিন্তু সেই ডিসি সাহেব যদি চিন্তা করতেন যে একটা মানুষের, তার সে যত অপরাধী করুক, একটা মানুষ, তার একটা বাচ্চা মারা গেছে, ছোট একটা বাচ্চা, তার ওয়াইফ মারা গেছে, তাকে দুই জেলার ডিসি এবং দুই জেলার এসপি কথা বলেও কিন্তু এই জায়গাটায় এই একটা তাকে প্যারোলে মুক্তি দেওয়া যেত। তার বাচ্চাটার যাতে ধরতে পারে, দেখতে পারে, সেটা দেওয়া যেত। কারাগারের সামনে যখন তার লাশটা নিয়ে গেল, তখন তার 5 মিনিটের জন্য তাকে যে দেখতে দেওয়া হলো। সব মিলিয়ে
এই যে সাদ্দাম ছাত্রলীগের নেতা, সে এমন অপরাধ যদি করে থাকে যে তাকে এখন ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলা হবে, ওইরকম অবস্থায়ও তো তার শেষ ইচ্ছাটা কি, সেটাও যদি বলে কোনো ফাঁসির আসামিকে যে তোমার শেষ ইচ্ছাটা কি, সেই জায়গায়ও কিন্তু তাকে তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য একটা সুযোগ থাকে, আইন কিন্তু আছে। এখন দুই জেলার ডিসি, দুই জেলার এসপি কেউ দায়িত্ব নিতে চায় নাই। কারণ দায়িত্ব নিতে গেলে কে আবার আওয়ামী লীগের দোসর হয়ে যাবে, কে আবার সরকারের রুষ্ট হয়ে যাবে, কে আবার এনসিপি বা বৈষম্য বিরোধীদের চাপে পড়ে যাবে, এরকম একটা চিন্তায় করে আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি অন্যের উপর দিচ্ছি না, এটা আমার ব্যক্তিগত মত, সেরকম একটা চিন্তা থেকে হয়তো তারা কেউ সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু যদি তারা মানবিকভাবে চিন্তা করতো, তারা হোম মিনিস্টার, হোম অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারতো, তারা তাদের বিভাগীয় কমিশনারের সাথে কথা বলতে পারতো, এসপি তার ডিআইজির সাথে কথা বলতে পারতো, কথা বলে তাকে যদি প্যারোলে মুক্তি দেওয়া যেত, তবে এমন কি অশুদ্ধ হতো, আইনের এমন কি ব্যত্যয় ঘটতো যে একটা মানুষ তার বাচ্চা দেখতে যাবে, মরা মৃত বাচ্চা, একটা মানুষ তার ওয়াইফকে দেখতে যাবে, যে ওয়াইফটা মারা গেছে, তার মানে সে তাকে শেষবারের দিকে দেখতে যাবে, এইটা যদি করতো সরকার অনেক বেশি মানবিক আচরণ করতে বলে দেশবাসীর কাছে মানে সেটা জি গৃহীত মঞ্জুর হতো। ইসলাম, আমি এই এখন জায়গাটায় একটু আসতে চাইবো আজাদ মজুমদার আপনার কাছে, যে এই যে মানবিক দিক বিবেচনা করে হলেও আসলে মঞ্জুর ইসলাম যেটা বলছিলেন যে সরকার বিবেচনা করতে পারতেন তার প্যারোলে মুক্তির যে বিষয়টি, 24-এর গণঅভ্যুত্থান আসলে যেই বার্তা দিচ্ছে, পরিবর্তনের যেই রাজনীতির কথা বলছিল 24-এর গণঅভ্যুত্থান, এই ঘটনায় আসলে সেটি কতটুকু পরিলক্ষিত হলো? না, এটা তো আসলে সত্যি খুব দুঃখজনক ঘটনা। আর মঞ্জু ভাই যেটা বলেছেন, আমি ওনার সাথে পুরোপুরি একমত। এটা আমি মনে করি যে এটা প্রশাসনিক অদক্ষতা। যারা ওই সময় যে প্রশাসনে যারা দায়িত্বরত ছিলেন, তারা হয়তো বাগেরহাটে আবেদন করেছেন, কিন্তু বাগেরহাটে আবেদনটা বিধিসম্মত হয়নি, আবেদনটা করা উচিত ছিল যশোরে। তো এটা দুই জেলার ডিসি ওনারা যোগাযোগ করেও আসলে এটা এটা সমাধানযোগ্য ছিল যদি কেউ দায়িত্ব নিতে চাইতেন। কিন্তু আমাদের দেশের কিছু আমলার এখন আসলে এমন একটা বৈশিষ্ট্য হয়েছে, এমন একটা মনোভঙ্গি, যে তারা আসলে ওই কোনো কেউ সেভাবে দায়িত্ব নিতে চান না। সেভাবে দায়িত্ব নিতে গেলে তারা মনে করেন যে তাদের উপর যদি কেউ রুষ্ট হয়। কিন্তু আমরা যতটুকু জানি যে সরকার থেকে আসলে তাদেরকে এমন কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই যে তারা এরকম ক্ষেত্রে একটা মানবিক আচরণ করতে পারবে না। আইন তো অবশ্যই আজাদ মানুষের জন্য। মজুমদার, একটু যদি জানিয়ে রাখি যে আজ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে কোনো অপরাধীর জামিনের পক্ষে তিনি নন। সেক্ষেত্রে আসলে এ ধরনের মানবিক দিক বিবেচনা করেও কি তিনি বলবেন যে কোনো অপরাধীর জামিনের পক্ষে তিনি নন? আপনি জামিন আর প্যারোল আসলে আমার মনে হয় দুটোকে গুলিয়ে ফেলছেন। জামিন দিবে আদালত। সরকার তো আপনার কারো বিরুদ্ধে যদি অপরাধের অভিযোগ থাকে তাহলে সরকার সেই জামিন বিরোধিতা করবে, এটা খুব স্বাভাবিক। আর এই মুহূর্তে যেহেতু আমাদের সামনে একটা নির্বাচন আছে এবং নির্বাচনকে ঘিরে কিছু হুমকি দামকি আছে, বাইরে থেকে হুমকি দেওয়া হচ্ছে, তো খুব স্বাভাবিকভাবেই সরকার চাইবে যে যাদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ আছে তারা যেন জামিন না পায়। এই চাওয়ার মধ্যে আমি মনে করি না যে এটা অন্যায্য কোনো বিষয়। কিন্তু এখানে আলোচনাটা হচ্ছে আসলে প্যারোলের পক্ষে, তার প্যারোল নিয়ে আলোচনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো বলেন না যে কোনো আসামি প্যারোল পেতে পারবেন না। তার স্ত্রী সন্তান যদি মারা যায় তাহলে তিনি অবশ্যই বিধিসম্মতভাবে আবেদন করলে অবশ্যই প্যারোল পাবেন, যদি তাতে আইনের কোনো ব্যাঘাত না ঘটে। এখানে আমার মনে হয় যেটা হয়েছে যে মঞ্জু ভাই যথার্থই বলেছেন যে এখানে আসলে সরকারি যারা দায়িত্বশীল আছেন তারা আহ সেভাবে দায়িত্বটা পালন করেননি। আর পরিবারের পক্ষে এমনিতেই ধরেন একটা পরিবার শোকগ্রস্ত, এই জি আজাদ সময় তাদের মজুমদার, আপনার পক্ষে বক্তব্য একদম এত স্পষ্ট। কিছু মঞ্জুরুল জেনে ইসলাম, বিধি মেনে আমাদের আজ আবেদন সময় করা ঠিক একেবারেই না। শেষ হয়ে গেছে। মঞ্জুরুল ইসলাম এবং আজাদ মজুমদার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, টিভিসির সঙ্গে থাকুন।